আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, এটাকে আমাদের মুখে মুখে আনা দরকার। সেজন্য এটাকে আমরা আরো ছোট করে প্রয়োজনে যে শহীদ আবরার এভিনিউ, আমরা এখানে আজকে দাঁড়িয়েছি মূলত আরো অনেক জায়গায় দাঁড়ানো যেত, কিন্তু আমরা শহীদ আবরার এভিনিউতেই মনে করেছি দাঁড়ানো দরকার। এবং আমরা দেখলাম যে সামনের দোকানগুলোতে তাদের সাইনবোর্ডে বিলবোর্ডে তারা নিচে শহীদ আবরার এভিনিউ লিখেছে। আপনারা এখানে যে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমাদের তরফ থেকে আপনারা শ্রদ্ধা এবং সালাম দেন। আপনারা এই কাজটা করেছেন, যে সামনের দোকানগুলোতে দেখা যাচ্ছে যে শহীদ আবরার সাহেব এভিনিউ। আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করবো যে আমরা নামটাকে বুঝিয়ে আরো ছোট করে মুখে মুখে যে এটা শহীদ আবরার এভিনিউ। নাম্বার 2 হলো, আমরা কেন এই গণহত্যাকারী পতিত আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়ালাম? আসলে আমরা আওয়ামী লীগের অফিসের সামনে দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি যেই বিল্ডিং এ বসে বাংলাদেশের পিলখানার মধ্যে ঢুকে পিলখানার মেসাকারের সাক্ষীরা বলেছেন তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে যখন হত্যা করা হয় তখন হিন্দি ভাষী অফিসারদেরকে সেখানে উপস্থিত দেখেছেন, এবং যারা সাক্ষী দিয়েছেন তারা আমাদেরকে বলেছে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করি আপনারা দ্রুত পিলখানা কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করুন। সুতরাং এই অফিসে বসে বাংলাদেশের সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হিন্দি অফিসারদের, ইন্ডিয়ান অফিসারদের নেতৃত্বে হত্যা করা হয়েছে। ছাত্র গণহত্যার দিন আপনারা দেখেছেন কিভাবে মুহুর্মুহু গুলি করা হয়েছে। শুধু তাই না, এই অফিসের নির্দেশনায় সামনে কোরআন শরীফগুলো পুড়িয়ে দিয়ে, ফুটপাতের দোকানগুলো পুড়িয়ে দিয়ে কওমি মাদ্রাসার বাচ্চাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে যে ঢাকায় আগে তো কওমি মাদ্রাসার বাচ্চারা কোরআনে আগুন দিয়েছে, দোকানে লুটপাট করেছে। এবং আওয়ামী লীগে যে একমাত্র এটা পারে, এবং তারপরে তার সর্বশেষ প্রমাণ আপনারা দেখেছেন, হাসিনার কল রেকর্ড ফাঁস হয়েছে। সে বলেছে যে বললাম একটা কিছু পুরাইতে, ওরা সেতু ভবন পুরাইয়া দিল। এর মানে পৃথিবী পুরানো থেকে শুরু কইরা, মৃত্যু রেলে আগুন লাগানো থেকে শুরু কইরা, বাংলাদেশের জুলাই গণহত্যায় শুধু না, গত 15 বছরে যত মন্দিরে হামলা হয়েছে, যত উপাসনালয়ে হামলা হয়েছে, যত ভবনে আগুন লাগানো হয়েছে, প্রত্যেকটা খুনি হাসিনা এবং তার স্বামী দিল্লির নির্দেশে করা হয়েছে, এবং তার প্রত্যেকটা এক্সিকিউশন এই খুনি বিল্ডিং এর মধ্যে বসে করা হয়েছে। বন্ধুরা আমার, অনেকেই আজকে একটা প্রশ্ন তোলে, আওয়ামী লীগের গুন্ডাগুলোর বিচার করলেই তো হয়, দল হিসেবে আবার আওয়ামী লীগের বিচার করা লাগবে কেন? তাদেরকে একটা কথা বলতে চাই, পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী তারা তো রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু আপনারা দেখবেন জুলাই গণহত্যার সময় ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের প্রথম সারির কমপক্ষে কয়েক ডজন নেতা কয়েকশো বার প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছে এই জুলাইয়ে যারা রাজপথে নেমেছে র্যাব পুলিশ লাগবে না, আওয়ামী লীগে তাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। তাহলে একটা দলের সেক্রেটারি এবং সুপ্রিম যারা কমান্ডিং, তারা প্রত্যেকে যখন দল হিসেবে ঘোষণা দিয়ে জনগণের বিরুদ্ধে নেমেছে, রামদা দিয়ে কুটিয়েছে, গুলি করে হত্যা করেছে, তাহলে সেই দলের বিচার করতে আবার বুদ্ধিজীবীদের সুপারিশ লাগবে কেন? সুতরাং বন্ধুরা, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে 2টা অনুরোধ জানাই। প্রথমত, এই বিল্ডিংটাকে কোনোদিন ঘুরাইয়া দেওয়া যাবে না, ভাঙতে দেওয়া যাবে না। জনগণের পয়সায় রাজনীতি করে জনগণের সাথে গাদ্দারি করলে কি পরিণতি হয়? ফিরআউনের লাশ যেরকম নীল নদে ডুবানোর পরে সারা দুনিয়াকে স্বৈর শাসকের, অটোক্রেটের, খুনির একটা দশা কি হতে পারে এইটা দেখানোর জন্য যেরকম আল্লাহ ফিরআউনের লাশকে মিশরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন, তেমনি গণহত্যাকারী, ফ্যাসিস্ট, গুমকারী ফিরআউন ও হাসিনা, ফিরআউনের এই বিল্ডিংকে অক্ষত রেখে বাংলাদেশের মানুষের কাছে নজির স্থাপন করতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, এই বিল্ডিং এর সামনে 4টা ছবি আগামী কয়েকদিনের মধ্যে লাগাতে হবে। প্রথমত, এই বিল্ডিং এর সামনে পিলখানা, শাপলা এবং জুলাই গণ
ছিলাম। এমন অবস্থা হয়েছে, আমি আমার বোনের বাসায় থাকতাম, আমার বাড়িওয়ালা এসে আমার বোনকে ডেকে বলেছে সে এসব বন্ধ না করলে আপনাদেরকে আগামীকালকের মধ্যে বাসা ছেড়ে দিতে হবে। ভাবেন আমাদের সামাজিক অবস্থা কি ছিল। আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু সব থেকে অনেকেই মনে করে খুনি হাসিনা যেরকম অনেককে গুম করেছে, লাশটা চিরে, সেদিন তো প্রসিকিউশনে বলা হয়েছে, লাশটা চিরে কারো পেটের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে, নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে, যাতে কোন সময় লাশটা সাগরে ফেললে আবার যেন জোয়ারে ভেসে না ওঠে। কিছু কিছু মানুষকে তারা সরাসরি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করত। এর মধ্যে একজন হত্যাকারী র্যাবের অফিসার সাক্ষী দিয়েছে যে মাথা থেকে মস্তিষ্ক ছিটে এসে তার হাতে লাগতো এবং গরম মস্তিষ্ক সে এখনো অসুস্থ হয়ে যায়। একজন অফিসার বলেছে সে এই গুম করে হত্যা করার পর তাকে যে টাকা দিয়েছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার পর সেই টাকা এলাকার মসজিদে দান করে দিয়েছে। এর মানে হলো আপনি কত মানুষকে জোর করে গণহত্যাকারী বানিয়েছেন তার চূড়ান্ত শ্বেতপত্র আমরা এখন পর্যন্ত পাই নাই। বন্ধুরা, আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই। সেই গায়েবানা জানাজার পরে বুয়েট অভিমুখী যে মিছিল হয়েছিল, সেই দিনই আমরা বুঝেছিলাম হাসিনা যে টিকবে না তার প্রমাণ আপনারকে হত্যার পরে যখন চতুর্পাশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান এজেন্সি গণহত্যাকারী আওয়ামী লীগ যখন রামদা নিয়ে সারা দেশে প্রস্তুত, সেই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেদিনকে আমরা মনে করেছিলাম ফিরাউনের এই মসনদ চিরদিন থেকে থাকবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের মাধ্যমে দুটো দাবি জানালাম। এইখানে শহীদ আফরান ফাহাদের ছবি জানাতে হবে। এর কারণ আপনারা খেয়াল করেন, তখন একটা গণ অভ্যুত্থানের পর্যায়ে তৈরি হয়েছিল। বিশিষ্ট নাট্য অভিনেতা আবুল হায়াত সাহেব, তাকে আমরা সবাই শ্রদ্ধা করে শুধু একটা ঘটনা বলে শেষ করি। উনিও বুয়েটের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের বুয়েটের অনেক এলাম নাই এই ঘটনাটা নিতে না পেরে তারা বুয়েটের সামনে প্রতিবাদ করতে গিয়েছিলেন। দেখেন আজকে যাদেরকে আপনারা কালচারাল আইকন বলেন, বিনম্র শ্রদ্ধা বলে, এই প্রত্যেকটা বদমাইশ তখন আবুল হায়াতের মতো একজন ভদ্র মানুষ, জীবনে রাজনীতি করেন নাই, তিনি কেন আফরান ফাহাদের হত্যার প্রতিবাদে বুয়েটে গেলেন? তাকে নিয়ে এমন কোন জঘন্য মিম নাই যেগুলো তারা পোস্ট করে নাই। সেই শিবাদাসগুলোই আজকে কখনো বিনম্র শ্রদ্ধা বলে। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে জ্ঞান দেয় আমরা নাকি ভারতকে উস্কানি দেই। তাহলে আমরা তো উস্কানি দেই না। ভাইয়েরা, তোমরা কতদিন ভারতকে চুমু খেয়েছিলে? তোমরা এত চুমাচাট্টি করার পরেও ভারতীয় অফিসাররা বাংলাদেশে আইসা জুলাই গণহত্যা আমার ভাই বোনদেরকে হত্যা করলো কেন? তাহলে চুমু দিয়া যেহেতু গণহত্যা ঠেকাইতে পারো নাই, সুতরাং প্রতিরোধী আমাদের চূড়ান্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে। বন্ধুরা আমার, শহীদ আফরান ফাহাদের আজকের এই দিনে আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই বাংলার স্বাধীন জমিনে কেউ কোনদিন এখানকার কে আধিপত্য চিরস্থায়ী করতে পারে নাই। মুঘলরা পর্যন্ত পারে নাই। আমাদের এই দেখা মুজাকা তাদেরকে এখানে দাঁড়িয়ে দিয়েছে। এই বাংলার জমিনে আবার যখন আগ্রাসন নেমে আসবে, তখন আবার শত শত হাজার হাজার আবরার মুখ পেতে দাঁড়াবে। যখন আবার আমার সীমান্তে গুলি চলবে, তখন আবার লক্ষ ফালানির ভাইয়েরা রাজপথে নামবে। বন্ধুরা আমার, আগামের প্রস্তুতি যে বৃহত্তর আগ্রাসন এবং আধিপত্য আমাদের দিকে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে, আমরাও লক্ষ কোটি আবরার তৈরি হচ্ছি আমাদের এই ছোট্ট বুকটা বুলেটের সামনে উঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাদেরকে আবরার ভাইয়ের মতো শহীদ করে নিয়ে যান, আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। আর যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ একটা বাঁশের লাঠি নিয়ে হইলেও পৃথিবীর বাঁশের কেল্লার মতো লড়াই করে যাব। বন্ধুরা আমার, আমরা এখন আমাদের ভাই আপনাদের জন্য মোনাজাত করব। এই মোনাজাত মুক্তির মোনাজাত মানে আমরা চূড়ান্ত মুক্তি ঘটাইতে পারি নাই। এই মোনাজাত মানে হইল সামনের যেই যুদ্ধ হবে, আগ্রাসন আধিপত্য হবে, সেইখান থেকে কিভাবে মুক্তি পাবো সেই যোগ্যতা, সাহস এবং সততা আমরা আল্লাহ
আল্লাহুম্মা